ঝাঁপিয়ে পড়েছে। এটি শত্রুতার মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়া নয়, অতিরিক্ত উৎসাহ, অতিরিক্ত আনন্দ এবং কাঙ্ক্ষিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার যে দীর্ঘ বাসনা মানুষের থাকে, এবং সেই বাসনা নিয়ে মানুষ যখন তার কাঙ্ক্ষিত মানুষকে সামনে পায়, তখন তাকে আলিঙ্গন করার জন্য, তাকে চুম্বন করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, তাকে বরণ করার জন্য মানুষের মধ্যে যে আদি খেতা দেখা দেয়, ভারতের কাছে ঠিক বর্তমানে বিএনপির যে গ্রহণযোগ্যতা ওইরকমই মনে হচ্ছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে অসুস্থ ছিলেন, তার উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। বিএনপির পক্ষ থেকে সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের উপরে নানাভাবে আবেদন নিবেদন, দেশি বিদেশি চাপ দেওয়া হয়েছে যেন বেগম খালেদা জিয়ার একটু সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ভারত সেই দিকে ভ্রুক্ষেপ করেনি। এমনকি তারা যদি শেখ হাসিনাকে বলতেন যে বেগম খালেদা জিয়াকে দিল্লিতে পাঠানো হোক, ভারতের কলকাতাতে চিকিৎসা করানো হোক, সেটাও তারা বলতে পারতেন এবং শেখ হাসিনা সেটা রিফিউজ করতে পারতেন না। কিন্তু ভারত এই কাজটি করেনি। তারা একেবারে চোখ বুজে অন্ধের মতো চারিদিকে সব দরজা বন্ধ করে দিয়ে কেবলই মাত্র আওয়ামী লীগের সঙ্গে তারা বন্ধুত্ব রক্ষা করেছে। এটা ভালো। এটা ভালো যে ভারতের এই অভ্যাসটা আমার ভালো লাগে, যে তারা যখন কারো পক্ষ অবলম্বন করে একেবারে অন্ধভাবে তাদের পক্ষ অবলম্বন করে, আর যাদের বিরোধিতা করে তারা খুব ডেডিকেটেডলি সেই বিরোধিতা তারা চালিয়ে যায়। তাদের পররাষ্ট্রনীতি কখনো ফেল করেছে, কিন্তু তারা তাদের বন্ধুকে তারা ছেড়ে যায়নি। নেপালে তাদের সেই প্রাচীন বন্ধুত্ব যাদের সাথে ছিল এখনও আছে, শ্রীলঙ্কাতে একই অবস্থা, তারপর মালদ্বীপে একই অবস্থা, ভুটানে একই অবস্থা। মানে কখনো কখনো সেই সকল দেশের যে রাজনীতির উত্থান পতন এবং ভারত এবং চীনের মধ্যে যে রেষারেষি, সেক্ষেত্রে ভারত যে কাজটি করেছে, যাদেরকে সাপোর্ট করেছে তাদের সঙ্গে তারা সেইভাবে থেকেছে। তো সেই দিক থেকে যদি ভারতের আমরা চরিত্র দেখি, আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধনটি, এই বন্ধনটি পার্মানেন্ট। এখন সেই বন্ধন ছেড়ে তারা হঠাৎ করে কেন বিএনপির ব্যাপারে এত উৎসাহ দেখাচ্ছে? এটি কি আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিকে গ্রহণ করার, নাকি বিএনপিকে কনভিন্স করে তারপরে তার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো, তারপর আওয়ামী লীগের যে নিয়মতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিকে বৈধ করা এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া? এই কাজ করার জন্য কি তারা সেটা দেখাচ্ছে, নাকি গত 17টি মাসে তারা যেভাবে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দ্বারা, যেভাবে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে প্যারিসে বসে বিএনপি এবং যাকে বলে জামাত, এদের চাইতেও সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি অ্যাক্টিভ, এ সকল ইউটিউবাররা যেভাবে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে এবং যার ফলে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বারবার। ভারতীয় যারা লোকজন তারা এই দেশে কখনোই তারা নিরাপদ বোধ করেনি এবং বারবার তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। এবং ভারতীয় রাষ্ট্রদূত গত 15 বছর ধরে বাংলাদেশে যেভাবে তারা চলাফেরা করতেন, এই গত 17 মাসে বলতে গেলে রীতিমতো বিশ্রী অবস্থায় তাদেরকে ঘরে বসে থাকতে হয়েছে। তো এই অবস্থার পর যখন একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল এবং জনাব তারেক রহমান সাহেব একটি উল্লেখযোগ্য চরিত্রে তিনি আবির্ভূত হলেন দৃশ্যপটে। তো সে কারণে কি তারা এই যে দীর্ঘ অপমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দ্বারা, এরপর জনগণের মধ্যে ভারত যে বিরোধিতা, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে, যেভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, ট্রানজিট প্রায় সব কিছুতে একটি স্থবিরতা নেমে আসছে। এটা কেবল যে আমাদের ক্ষতি হয়েছে তা নয়, ভারতেরও কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জায়গাতে বের হওয়ার জন্য তারা কি তারেক রহমান সাহেবকে গ্রহণ করতে চাচ্ছেন, বা বিএনপিকে খুব বেশি মাত্রায় তারা প্রিভিলেজ দিচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যে কোনো মূল্যে আসলে
বিএনপির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চায় যে কোনো মূল্যে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেভাবে চলেছে এটার যে নেতিবাচক প্রতিক্রিয়া তারা দেখেছে, কাজেই এটা তারা আর কন্টিনিউ করতে চায় না। তো তারা ভারত যেটা চায় যে বিএনপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হোক, তারেক রহমান সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক হোক, এটা তাদের একটা ফার্স্ট প্রেফারেন্স। দ্বিতীয় প্রেফারেন্স হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার জমানাতে যে বিষয়গুলো মীমাংসিত হয়েছিল, ট্রানজিট, অন্যান্য বিষয়গুলো, যে চুক্তিগুলো হয়েছিল এবং বিশাল ভারতীয় বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হয়েছিল সেই বিনিয়োগগুলো যেন চলমান থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যেন আগের মতো থাকে, এই বিষয়গুলো তারা নতুন সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে চাচ্ছে। আর তৃতীয়ত হলো সংগতির কারণে তারা চাইবে যে বাংলাদেশে কোনো ইসলামিক শক্তি এখানে ক্ষমতায় না আসুক। তো যদি তারেক রহমান সাহেব এবং ভার্সেস জামাত, এই দুটো রাজনৈতিক শক্তি পরস্পরের সাথে প্রতিযোগিতা করতে থাকে, আওয়ামী লীগ যদি এখানে অনুপস্থিত থাকে, জাতীয় পার্টি তো ইন দি মিন টাইম নিজেদেরকে দুর্বল থেকে দুর্বলতর বানিয়ে এখন রীতিমতো মানে লাইলাতুল কবরস্থান এই পর্যায়ে চলে গেছে, লাইলাতুল শ্মশান এই পর্যায়ে চলে গেছে, শ্মশানের রাত্রিতে চলে গেছে, কবরস্থানের রাত্রিতে, নিকোষ কালো কবরস্থানের রাত্রিতে চলে গেছে জাতীয় পার্টিতে। এবং আমি বুঝতে পারলাম না যে এইবার এত বিভক্তি, এত বিরূপ পরিস্থিতিতে জাতীয় পার্টির জনাব জি এম কাদের এবং তার যারা নেতৃবৃন্দ কেন এই ইলেকশনে গেলেন, কেন তাদের ইলেকশন করা দরকার, এই জিনিস আমি বুঝতে পারলাম না। এনিওয়ে, এখন জাতীয় পার্টির আবার নতুন করে দাঁড়ানো, আবার ঘুরে দাঁড়ানো, একত্র হওয়া, সব কিছু করা, ইট ইজ ভেরি ভেরি টাফ, ভীষণ রকম টাফ। তো এনিওয়ে, যেটা বলছিলাম, তো সেই অবস্থাতে যেটা হচ্ছে যে দুটো রাজনৈতিক শক্তি, একটা হলো ইসলামিক শক্তি আর একটা হলো জাতীয়তাবাদী শক্তি। তো জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতৃত্বে যে সকল দল এখন তাদের সাথে আছে, এই জোট যারা ধর্মের ব্যাপারে লিবারেল, গণতন্ত্রের ব্যাপারে যাদেরকে বলা হয় লিবারেল ডেমোক্রেটিক দল। আর এর এগেনস্টে জামাত, এনসিপি 11 দল, তারা তো আছেই। তার সঙ্গে সঙ্গে যারা তাদেরকে ছেড়ে চলে গেছে, যেমন হেফাজত, তাবলিগ, তারপর চরমোনাই, অন্যান্য যে গ্রুপগুলো যারা একত্র হতে পারত বা হওয়ার চেষ্টা করেছিল এবং একবার তারা হয়েছিল, এই জোটটি খুব দ্রুত সিমেন্টেড হয়ে যাবে। উইদিন 2-3 মাসের মধ্যে সমস্ত ইসলামী শক্তিগুলো একত্র হবে এবং যে কোনো বিষয় নিয়ে তারা রাজপথে নামবে। এবং জনাব তারেক রহমান সাহেব যদি ভারতীয় সেই বন্ধুত্বের দিকে হাত বাড়ান, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন, বিশ্বাস করেন এই মামুনুল হক সাহেবরা আবার রাজপথে নামবেন, জামাত রাজপথে নামবে, এনসিপি রাজপথে নামবে, আবার এই ডেইলি স্টার, প্রথম আলো, এই সমস্ত পত্রিকা যাদেরকে প্রো ভারত বলা হয়, এদের প্রতি আবার আক্রমণ করার জন্য চেষ্টা করা হবে। এবং রাষ্ট্রশক্তি রাতারাতি একটা ইলেকশনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে, কিন্তু ওই যে ব্যাকবোন সোজা করে একটা বৃহৎ ইসলামী শক্তিকে দমন পীড়ন করার মতো অবস্থা হবে না। এবং এখানে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স, রাজনীতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে জামাতের জন্য রাজনীতি করাটা নিরাপদ নয়, আর আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বিএনপির জন্য রাজনীতি করা নিরাপদ নয়। আর অন্যদিকে এরকম একটা অস্থির রাজনীতির যে পরিবেশ, তারপর একটা আনপ্রেডিক্টেবল অবস্থা, সেই আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে বিদেশি বিনিয়োগ করা, কূটনীতি করা, তারপরে দীর্ঘমেয়াদী একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে নানা রকম বাধা এবং বিপত্তি রয়েছে। ভারত নিশ্চয়ই সেটা চাইবে না। তারা চাইবে যে যার শক্তি সামর্থ্য অনুযায়ী